হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকাশ গুরুকুল। আশা করি অডিও ভিডিও সব ক্লিয়ার আছে। তো আজকে আমরা ডেইলি ম্যাথ প্র্যাকটিস ক্লাসে আজকে আমরা 8 নাম্বার ক্লাসে চলে এসেছি। একটুখানি ছোট্ট করে বলে দিচ্ছি, এই সিরিজে বা এই ক্লাসে আমরা প্রত্যেকটা এক্সামে থেকে কিছু কিছু প্রিভিয়াস কোশ্চেন নিয়ে আমরা সলভ করি। যেমন ধরে নাও এসএসসি সিজিএল এর একটা দুটো কোশ্চেন নিলাম, সিএইচএসএল এর একটা দুটো কোশ্চেন নিলাম, এমটেস সিপিও থেকে একটা একটা কোশ্চেন নিলাম, ডব্লিউবিকেপি থেকে একটা নিলাম, ক্লার্কশিপ থেকে একটা নিলাম, মিসলিনিয়াস থেকে একটা নিলাম, এনটিপিসি থেকে একটা নিলাম, গ্রুপ ডি থেকে একটা নিলাম, ডব্লিউবিসিএস থেকে একটা নিলাম, এরকম। এবার প্রত্যেক দিন তো আমরা প্রত্যেকটা এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ার থেকে নিতে পারি না, কারণ আমরা 10টা করে কোশ্চেন সলভ করি। এবার ধরো আজকে আমাদের এসএসসি আর ডব্লিউবি এর কোশ্চেন আছে, কালকে আমরা কি করবো, ধরো রেলওয়ে আর পিএসসি ক্লার্কশিপের কোশ্চেন নিলাম, তারপরের দিন ধরো আমরা এসএসসির কোনো একটা কোশ্চেন নিলাম, আর ওদিকে ধরো মিসলিনিয়াসের কয়েকটা কোশ্চেন নিলাম, পরের দিন আমরা ডব্লিউবিসিএস আর এদিকে ধরো জিডির কোনো কোশ্চেন নিলাম, এরকম করে আমরা প্র্যাকটিসটা করি। ওকে, তো চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখা যাক। আচ্ছা, সরল সুদের একটি নির্দিষ্ট হারে একটি টাকার পরিমাণ 3 বছরে 1630 টাকা এবং 4 বছরে 1708 টাকা হয়। ওকে, তাহলে টাকার পরিমাণ আমাকে নির্ণয় করতে বলেছে, মানে মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, যারা প্র্যাকটিস করো, যারা একটু সিরিয়াসলি প্র্যাকটিস করো, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটাকে পজ করে তোমরা সলিউশনটা করো। সলিউশনে তোমাদের যেটা অ্যান্সার হবে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। ওকে, আচ্ছা দেখো, ফার্স্টে দেখো 3 বছরে এই যে 1630 টাকা হচ্ছে সেটা অ্যামাউন্ট হচ্ছে, 4 বছরে 1708 এটাও আমার অ্যামাউন্ট হচ্ছে। ওকে, তাহলে 4 বছরের একটা অ্যামাউন্ট হচ্ছে সরল সুদে 1708 টাকা, আর 3 বছরে ওই মূলধনটাই অ্যামাউন্টে পরিণত হচ্ছে 1630 টাকা। প্রথমটার মধ্যে প্রিন্সিপাল প্লাস আমার 4 বছরের ইন্টারেস্ট আছে, পরেরটার মধ্যেও প্রিন্সিপাল প্লাস 3 বছরের ইন্টারেস্ট আছে। তাহলে ওপরটার থেকে যদি নিচেরটা বাদ দিই, তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1 বছরের ইন্টারেস্ট কত পাবো, 8, এটা 7 হয় 78 টাকা। তাহলে 1 বছরে যদি আমি 78 টাকা ইন্টারেস্ট পাই, তাহলে 3 বছরে কত পাবো, 3 গুণ 78, তাহলে কত, 3 8 24, 2 3 7 21 22 23, 234 টাকা আমার 3 বছরের ইন্টারেস্ট। এবার এখান থেকে বের করছি 1630 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল প্লাস 3 বছরের ইন্টারেস্ট। এটা থেকে যদি 3 বছরের ইন্টারেস্ট 234 টাকা মাইনাস করি, তাহলে কত থাকে, এটা 6, এটা 9, এটা কত 3, এটা 1, 1396। 1396 মানে কোনটা, 2 নাম্বার অপশনটা কারেক্ট আছে। ওকে, আচ্ছা আমি এটা একটুখানি মুছে দিচ্ছি। তোমরা বলতে পারো যে আমি 3 বছর নেব না, আমি 4 বছর নেব। তাহলে 4 বছরে কত হবে, 4 বছর ইন্টারেস্ট 4 ইন্টু 78, 4টা 32, হাতে থাকে কত 2, 4 7 28 29 30, 302 টাকা। 4 বছরের অ্যামাউন্ট 1708 টাকা, ওটা থেকে 4 বছরের ইন্টারেস্ট 302 টাকা মাইনাস করে দিই, তাহলে কত হচ্ছে আমাদের, এটা হয়ে যাচ্ছে 6, 302 হলো 4টা 32, 3 4 7 28 29 30 31, এটা 312 হবে। ওকে, তাহলে এটা 6, এটা হয়ে গেল 9, এটা 4, 4 5 6 7 3 1, 1396, মানে কোনটা, 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন করা যাক। আচ্ছা, একজন দোকানদারকে কত অনুপাতে চিনি 30 টাকা প্রতি কেজি এবং 32.5 টাকা প্রতি কেজি মিশ্রিত করতে হবে, যাতে মিশ্রণটি 34.1 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে সে 10% লাভ পেতে পারে। আচ্ছা, তার মানে আমি যদি 34.1 টাকা পার কেজি দরে বিক্রি করি, তাহলে আমার 10% লাভ হচ্ছে। তার মানে অবশ্যই আমি যখন মিশ্রিত করেছি 30 টাকার কি বলেছে চিনি, 30 টাকার চিনি, আর যখন 32.5 টাকা চিনিকে মিশাচ্ছি, ওই মিশ্রিত যে চিনিটা তৈরি হচ্ছে তার দাম কিন্তু 34.1 টাকা না, 34.1 টাকায় বিক্রি করে আমার 10% লাভ হচ্ছে। তাহলে আমি যদি ধরে নিই, সাপোজ যদি ধরে নিই মিশ্রিত চিনির দাম এক্স টাকা, মিশ্রিত চিনির দাম যদি এক্স টাকা হয়, তাহলে সেটাকে আমি যদি 10% লাভ করতে চাই, তাহলে এক্স টাকার 110% চিনি বিক্রি করব, যেটার ভ্যালু আমাকে 34.1 টাকা বলে দিয়েছে। সরি সরি, তাহলে দশমিকটা যদি তুলে দিই, নিচে আমার 10 চলে আসে, দশমিকটা কেটে দিই, তাহলে এই জিরো কেটে গেল, এই জিরো কেটে গেল, 11 দিয়ে কাটলে 3 11 33, 11 1 11, তাহলে এক্স এর ভ্যালু কত, 31 টাকা। মানে মিশ্রিত চিনির যে পরিমাণটা সেটা হচ্ছে 31 টাকা প্রতি কেজি। এবার আমরা কি করব, অ্যালিগেশন ইউজ করব। একটা চিনি আছে 30 টাকার, একটা চিনি আছে 32.5 টাকার, আর মিশ্রিত চিনির দাম 31 টাকা। 31 থেকে 30 বাদ দিলে 1, 32.5 থেকে 31 বাদ দিলে কত, 1.5, 1.5:1। দশমিকটা যদি তুলে দিই বা উভয় দিকে আমি 10 দিয়ে গুণ করে দিই, তাহলে 15:10 হয়ে গেল। 5 দিয়ে করলে 3 5 15, 5 দিয়ে করলে 5 2 10, 3:2 অনুপাতে আমি চিনি দুটোকে মিশ্রিত করব, মানে কোনটা, 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর আছে।
নেক্সট কোশ্চেন, আমান, ভীমা এবং রেহমান ক্রিকেট খেলে। আমানের রানের সাথে ভীমার রান এবং ভীমার রানের সাথে রেহমানের রানের অনুপাত 5:4। তাহলে তারা একসাথে 549 রান করে। তাহলে রেহমান কত রান করেছে? আচ্ছা, কোশ্চেনটা ভালো করে বুঝবে। এই কোশ্চেনে অনেকেই আর কি ঘাবড়ে যায়, বুঝতে পারে না আর কি যে কি হয়েছে। ঠিক আছে, আমান, ভীমান, রেহমান। আমানকে এ দিয়ে বলছি, ভীমাকে বি দিয়ে বলছি, রেহমানকে আর দিয়ে বলছি। এইখান থেকে পড়ো, আমানের রানের সাথে ভীমার রান, তাহলে আমান ইস্টু ভীমা। আবার সেটাই বলেছে ভীমার রানের সাথে রেহমানের রান, এটা সমান সমানই ভীমার রানের সাথে কি রেহমানের রান, যেটা আমাকে 5:4 বলে দিয়েছে। আমি যদি একবারে তিনটে রেশিও করতে চাই, আমান, আচ্ছা বাদিকেই করছি, এই যেখানে আমান, ভীমা আর ভীমা রেহমান। আমান আর ভীমানের সাথে রেশিও কত? আমানের সাথে ভীমার রেশিও 5:4। আবার সেম ভীমার রানের সাথে রেহমানের রানের রেশিও 5:4, মানে বেসিক্যালি এটা বলেছে। তাহলে এখান থেকে তিনটেরটা বের করে দিই। 5-এর পাশে 5 ফাঁকা আছে, 4-এর পাশে 4 বসিয়ে দিই। 5-5 25, 4-5 20, 4-4 16। তাহলে তিনজনের রানের আমার অনুপাত বেরিয়ে গেল এটা। এবার আমার কথা ধরে নিচ্ছি, আমান করেছে 25 ইউনিট রান, ভীমা করেছে 20 ইউনিট রান, আর রেহমান করেছে 16 ইউনিট রান। তাহলে তিনজনে মিলে কত রান করেছে? 20, 20, 40, 50, 60, 61 রান, তাই তো? 6-5 11, হাতে থাকে 1, 2, 2, 4, 1, 5, 1, 6, 61 রান। 61 রানের ভ্যালু আমাকে 549 বলে দিয়েছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 549/61। 9 6 9 54, 9 বারে কেটে যায়। আমাকে বলেছে কি রেহমান কত রান করেছে? রেহমান এই যে 16 ইউনিট রান করেছে। তাহলে 16 ভ্যালু হয়ে যাবে 16 × 9। তাহলে 6 9 54, 5 9 9 5 144, অথবা 16কে 10 দিয়ে গুণ করো 160। 160-এর থেকে 16 মাইনাস করো, 160-এর থেকে 20 মাইনাস করলে 140, আর 4-এ 144। মানে কোনটা? 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর আছে। চলো নেক্সট কোশ্চেন, যদি রামুর বেতন সমুর বেতনের থেকে 30% কম হয়, তাহলে সমুর বেতন রামুর বেতনের থেকে কত শতাংশ বেশি? আচ্ছা, রামু আর সমু বলেছে। যদি রামুর বেতন সমুর থেকে 30% কম, 30% কম মানে যদি সমুর বেতন 100 হয়, তাহলে রামুর 70 হবে। তাহলে এবার সমুর বেতন রামুর থেকে কত বেশি? আচ্ছা, 100টা 70-এর থেকে কত বেশি? 30 বেশি। কার সাপেক্ষে বলেছে? রামুর সাপেক্ষে বলেছে। তাহলে ডিভাইডেড 70, শতকরা কত? ইন্টু 100%। 0 0 কেটে গেল, মানে 300/7। এটা যদি কাটাকাটি করি, 4 7 28, 20, 20 মানে 7 2 14, 60, 60 মানে 7 8 56, 56, আচ্ছা 42.8 চলে এসছে। 4 নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। আর কিছু আমাকে চেক করারই দরকার নেই, ঠিক আছে। ওদিকে 56 40, 40 মানে হচ্ছে 5 7 35, ওই তো 42.85, মানে অ্যাপ্রক্সিমেটলি 42.86। ওকে, ঠিক আছে, ক্লিয়ার আছে সবার? চল নেক্সট কোশ্চেন, একটি কারখানায় 25 জন অদক্ষ শ্রমিকের গড় মাসিক বেতন 11,950 টাকা, 20 জন মেকানিকের গড় মাসিক বেতন 24,000 টাকা, 5 জন সুপারভাইজারের গড় মাসিক বেতন 35,000 টাকা। তাহলে সকল কর্মচারীর গড় মাসিক বেতন কত? ওকে, দেখো আমাকে গড় বের করতে বলেছে। তাহলে সবার আমি টোটাল যদি সবার বেতনের সমষ্টি করতে পারি, ডিভাইডেড যতজন মেম্বার আছে সেটা দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি সকল কর্মচারীর গড় মাসিক বেতন পেয়ে যাব। 25 জন অদক্ষ শ্রমিক গড়ে এত টাকা করে পাচ্ছে, তাহলে টোটাল 25 জনে কত পাবে? এই দুটোর গুণফল করে দিই। 25 ইন্টু, আচ্ছা একটু বাদিক চাপিয়ে করি, 25 ইন্টু 11,950, এটা গেল একজনের যোগ। এবার 20 জন মেকানিকের গড় মাসিক বেতন 24,000 টাকা, তাহলে টোটাল কত? 20 ইন্টু 24,000। আর লাস্ট 5 জন সুপারভাইজার গড়ে 35,000 টাকা করে পায়। তাহলে কই দিলাম এটা টোটাল। এটা হয়ে গেল টোটাল যতজন আমার কর্মচারী আছে, টোটাল কর্মচারীদের বেতন, বেতনের সমষ্টি। তাহলে এটাকে টোটাল যতজন কর্মচারী আছে সেই নাম্বার দিয়ে যদি ভাগ করি, তাহলে কি পেয়ে যাব? আমি গড় পেয়ে যাব। কতজন আছে? 25, আর 20-তে কত? 25 আর 20-তে 45, 45 আর 5-এ কত? 50। তাহলে 50 জন মেম্বার আছে, ভাগ করে দিলাম 50। ওকে, আচ্ছা এবার দেখো একটু যদি আমি স্মার্টলি ভাবে করতে চাই, তাহলে কি করব? প্রত্যেকটার মধ্যে, প্রত্যেকটা থেকে আমি যদি 10 10 কমন নিই, তাহলে কি লাস্টের এই 0 0 0 কেটে যাবে, নিচেও এই 0টা কেটে যাবে। ঠিক আছে, যদি এই পার্টিকুলার ক্যালকুলেশনটা কারোর বুঝতে প্রবলেম হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। ওকে, হয়ে গেল। এইবার দেখো লাস্টের একটা একটা 0 কেটে গেল। এবার এই যে নিচে 5 আছে, আমি যদি 5 দিয়ে কাটাকাটি করি ওপরে, তাহলে প্রত্যেকটা সমষ্টি থেকে 5 দিয়ে কাটবো। 5 5 25, 4 5 20, 5 দিয়ে কেটে গেল। তাহলে পড়ে থাকলো 5 গুণ 1195 যোগ 4 গুণ 2400 যোগ 3500।
হয়ে গেল। এবার গুণ করবো, 5 5 25, হাতে থাকে কত 2, 5 নং 35, 46 47, 4, 5 নং 55, 56 57, 58, 59, 59। এটা 0 0, 4 4 16, 1, 4 2 8 9, আর লাস্টে কত 3 5 0 0। তাহলে যোগ করলে এটা 5, এটা 7, 9 9 আর 6 কত 15 5 20, হাতে থাকে 2, 2 মানে 9 আর 1 10, 10 14, 14 আর 5 19, 19,075। 19,075 কোথায় আছে? 19,075 আছে 4 নাম্বার অপশানে। তাহলে সকল কর্মচারীর গড় মাসিক বেতন হলো আমার 19,075 টাকা। ঠিক আছে, ওকে। যদি কোন কারোর এইটা ক্লিয়ার না থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, কোশ্চেন নাম্বারটা মেনশন করে একটুখানি কমেন্ট করে দিও যদি কেউ বুঝতে না পেরে থাকো। ওকে, নেক্সট কোশ্চেন। 12 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি কঠিন গোলক গলিয়ে ছোট ছোট গোলাকার বলের আকারে ঢালাই করা হলো। প্রতিটি বলের ব্যাসের দৈর্ঘ্য 2.4 সেন্টিমিটার। তাহলে এভাবে প্রাপ্ত বলের সংখ্যা নির্ণয় করো। যখন একটা বড় গোলককে আমি গলিয়ে ছোট ছোট গোলক তৈরি করব, তখন গোলকের সংখ্যা আমাদের কি হবে? বড় গোলকের ব্যাসার্ধের কিউব, মানে কত আছে, মানে নাম্বার হবে। বড় গোলকের ব্যাসার্ধ কত আছে? 12, এটার কিউব ডিভাইডেড ছোটটার ব্যাসার্ধ, ছোটার ব্যাসার্ধর কিউব। ছোটটার ব্যাস বলে দিয়েছে 2.4, যেটা অনেকে ভুল করে, অনেকে ডিরেক্ট 2.4 এর কিউব করে দেয় নিচে আর কি। ওকে, কিন্তু এখানে ব্যাস বলেছে 2.4। ব্যাস যদি 2.4 হয় তাহলে রেডিয়াস ব্যাসার্ধ কত হবে? 2.4 বাই 2, মানে কাটাকাটি করলে 1.2। তাহলে নিচে হবে 1.2 এর হোল কিউব। তাহলে এটা আমরা একবারে করি, 12 বাই 1.2 এর হোল কিউব। নিচে দশমিক তুললে ওপরে 10 আসে, মানে 0 করে দিই। 12 10 কে 100 করি, তাহলে অ্যান্সার 10 এর কিউব। 10 এর কিউব মানে কত? 1000টা তৈরি হবে। 1000 মানে কোনটা? 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। তাহলে এভাবে প্রাপ্ত বলের সংখ্যা কতগুলো হবে? 1000টা হবে। ওকে, কেউ ভুল করে 1.2 এর জায়গায় 2.4 বসিয়ে দিও না, ভালো করে খেয়াল করে দেখবে এটা কিন্তু ব্যাস বলেছে। ওকে, আচ্ছা, পরে কোশ্চেন 2 টু দি পাওয়ার 4। আচ্ছা, এটা কমা আছে, এটা কমা আছে, ঠিক আছে, মানে এইটুকুনি একটা নাম্বার, এইটুকুনি একটা নাম্বার, এইটুকুনি একটা নাম্বার। ঠিক আছে, তাহলে কমাগুলো বাদ দিয়ে দিচ্ছি, বুঝতেই পারছো। ওকে, এই যে সংখ্যাগুলো আছে এর গসাগু খুঁজে বের করতে বলেছে। আচ্ছা, গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে যেই সংখ্যাগুলো প্রত্যেকটার মধ্যে থাকবে তাদের গুণফলই আমাদের গসাগু বেরোয়। এবার দেখো, এখানে এখানে টু দি পাওয়ার 4 আছে, টু দি পাওয়ার স্কোয়ার আছে, মানে স্কোয়ার আছে, কিউব আছে, কিউব আছে, পরেরটাতেও কিউব আছে, স্কোয়ার আছে, শুধু এই যে জিনিসটা, এই জিনিসের মধ্যে শুধুমাত্র পাওয়ার 1 আছে। তাহলে গসাগু যেটা বেরোবে, গসাগু আমার এর মধ্যেই বেরোবে, কারণ নিশ্চয়ই স্কোয়ারটা, কোনো একটা সংখ্যার স্কোয়ার নিশ্চয়ই সংখ্যাটাকে ভাগ করতে পারে না। মানে ধরো আমি 3 স্কোয়ার বললাম, 3 স্কোয়ার নিশ্চয়ই 3কে আমার কোনোদিনও ভাগ করতে পারবে না। তাহলে আমি দেখবো ছোট সংখ্যাগুলো কার মধ্যে আছে, সেখান থেকে একটা আমার গসাগু বেরোবে। তাহলে এই যে এই সংখ্যাটা আছে এর মধ্যে থেকে একটা গসাগু বেরোবে, কারণ এর পাওয়ার 1 আছে, বাকিগুলোর কোনোটারই পাওয়ার 1 নেই। ওকে, এবার আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার আমরা কমন খুঁজবো। কি খুঁজবো? 3 প্রত্যেকের মধ্যে আছে, হয়ে গেল। 5 দেখো, 5 আমার এখানে আছে, এখানে আছে, কিন্তু মাঝের সংখ্যাটাই নেই, তাহলে 5 আমাদের হবে না, বাদ দিয়ে দিলাম। এবার কি 7, 7 এখানে আছে আর কোথাও নেই, তাহলে 7ও গসাগু হবে না। 11 এখানে আছে, 11 এখানেও আছে, 11 এখানেও আছে, তাহলে গসাগু কত হবে? 3 গুণ 11, মানে 3 11 33। 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। একজন দোকানদার 240 টাকা, 258 টাকা এবং 252 টাকা মূল্যের 3 ধরনের বীজ 3:1:2 এ মিশ্রিত করেছে। তাহলে মিশ্রণের গড় খরচ কত? আচ্ছা, 3 ধরনের বীজকে এই এই অনুপাতে মিশ্রিত করেছে, তাহলে 3 ধরনের বীজের টোটাল আমি মূল্য ধরে নিই কত? আচ্ছা, 240 টাকার বীজ আছে, 258 টাকার বীজ আছে, 252 টাকার বীজ আছে, এগুলোকে আমরা 3:1:2 অনুপাতে মিশ্রিত করেছি। ধরে নিচ্ছি প্রথমটা আমি 3 কেজির নিয়েছি, তাহলে প্রথম বীজটা যদি আমি 3 কেজির নিই তাহলে 3 কেজির দাম কত হবে? 240 ইন্টু 3, 3 0 0, 3 4 12, 1 3 2 6 7, 720 টাকা। পরেরটা 258 টাকা দামের বীজকে আমি 1 অনুপাতে নিলাম, তাহলে দাম কত? 258। আর লাস্টেটা 252 টাকা দামের বীজকে আমি 2 অনুপাতে নিলাম, তাহলে দাম কত? 2 দুগুণি 4, 5 দুগুণি 10, 1 2 দুগুণি 4 5, সব কটাকে যোগ করে দেবো, তাহলে কত হবে? আমি নিচে নিচে লিখে নিই যাতে আমাদের যোগ করতে সুবিধা হয়। 8 আর 4 12, 1 5 আর 2 7 8, 7 5 12 13 14, 1482 টাকা।
1482 টাকার আমার মোট আমার বীজ আছে। এখানে কত ইউনিট বীজ আছে? 3 আর 1 4 5 6, টোটাল আমার 6 কেজি, কেজি বলো যাই বলো 6 ইউনিটের বীজ আছে। তাহলে যদি আমি গড় বের করতে চাই যে এক এক ইউনিটের বীজের দাম কত, তাহলে কি ওটাকে 6 দিয়ে ভাগ করব। এবার তুমি যদি কেজিও ধরে নাও যে প্রথম বীজটা 3 কেজি আছে, পরের বীজটা 1 কেজি আছে, তারপরে বীজটা 2 কেজি আছে, তাহলে টোটাল আমার কাছে 6 কেজির বীজ আছে। তাহলে 6 কেজি বীজের দাম হচ্ছে আমার 1482 টাকা। তাহলে গড় কত? 1482/6। কাটাকাটি করি, 6 দুগুণে 12, 28, 28 মানে 4 6 24, 42, 6 7 42, 247 টাকা আমার গড় দাম, মানে 4 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তোমরা ইউনিট ডিজিট দিয়েও করতে পারতা। কি করে করতে পারতা? এর সাথে যদি 6 গুণ করতা তাহলে 5 6 30, লাস্টে ইউনিট ডিজিট 0 আসে, কিন্তু এখানে 2 আছে, হতো না, বাদ চলে গেল। পরেরটা যদি করো 6 8 কত 48, এখানে 2 আছে, হবে না, বাদ চলে গেল। পরেরটা 6 6 36, হবে না, লাস্টেটা 6 7 42, যেটা আমাদের ফুলফিল করছে। অথবা ভাগ করেও দেখতে পারো, ভাগটাও খুব একটা তো কঠিন না, 6 2 12, 28 আসবে, 4 6 24, 42 আসবে, 6 7 42। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার যোগফল 27, গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত? আচ্ছা, সবার আগে আমরা অপশন টেস্ট করব। এখানে একদম সিম্পল মেথড হচ্ছে অপশন টেস্ট করা। দুটো সংখ্যার যোগফল 27, আমার এই চারটের মধ্যে যে কোনো একটা ছোট সংখ্যা হবে। যদি এটা ছোট সংখ্যা হয় তাহলে বড় সংখ্যা কত হবে আমরা আগে বের করিনি। দেখো, যদি 12 যদি আমার ছোট সংখ্যা হয়, 12-র সাথে কত যোগ করলে আমরা 27 পাবো? 12-র সাথে 15 যোগ করলে 27 পাবো। পরেরটা 13 যদি আমার ছোট সংখ্যা হয় তাহলে বড় সংখ্যাটা কি হবে? 13-র সাথে 14 যোগ করলে 27 পাবো, কারণ আমাকে দুটো সংখ্যার যোগফল 27 দিয়ে দিয়েছে। যেভাবেই হোক দুটো সংখ্যাকে যোগ করে আমার 27 আনতে হবে। পরেরটা 14-র সাথে অবশ্যই 13 যোগ করলে 27 পাবো, আর 16-র সাথে অবশ্যই 11 যোগ করলে আমি 27 পাবো। 16 1 17, 1 27, 14 15 16 17 27, 14 আর 13 27, 15 16 17 27। ওকে, এবার কথা, অপশানে যেটা দেবে সেটা তো আমার ছোট সংখ্যা দেবে। তাহলে অপশন যদি ছোট সংখ্যা হয়, এর সাথে নিশ্চয়ই এর থেকে বড় সংখ্যা যোগ করলে আমার 27 হওয়ার কথা, কিন্তু এই অপশনেও আমার 16-র সাথে 11, 11টা ছোট সংখ্যা, 16 কোনোদিনই ছোট সংখ্যা হতে পারে না, হবে না। পরেরটাও দেখো 14 থেকে 13 ছোট, তাহলে এটাও হবে না। তাহলে 3 নাম্বার অপশন, 4 নাম্বার অপশন বাদ চলে গেল, ওটাকে আমরা কাজেই লাগাবো না। এবার দেখবো 1 নাম্বার আর 2 নাম্বার অপশন। আমাকে বলেছে গুণফল 182 হবে। যদি 12কে আমি 15 দিয়ে গুণ করি তাহলে 5 দুগুণে 10, ইউনিট ডিজিট 0 আসে, তাহলে 1 নাম্বার অপশনও হবে না, চোখ বন্ধ করে 2 নাম্বার অপশন সঠিক উত্তর। অথবা করে দেখো 13 গুণ 14, তাহলে 13 গুণ 13 যোগ 1, 13 13 169, প্লাস 13 1 কে 13, 9 আর 3 12 2 1, 6 1 7 8 182, মানে কারেক্ট অ্যান্সার কোনটা? 13 আমার ছোট সংখ্যা, এটা হচ্ছে স্মল নাম্বার, আর লার্জ নাম্বার আমাদের কত? 14 আমাদের লার্জ নাম্বার। ওকে, চলো আজকের লাস্ট কোশ্চেন। একটি নৌকা 30 কিলোমিটার প্রতি ঘন্টা আপেক্ষিক গতিতে স্রোতের অনুকূলে এবং 10 কিলোমিটার প্রতি ঘন্টা আপেক্ষিক গতিতে স্রোতের প্রতিকূলে গেলে স্থির জলে তার গতিবেগ কত? আচ্ছা, স্রোতের অনুকূল মানে ডাউন স্ট্রিমে নৌকাটার গতিবেগ 30 কিলোমিটার পার আওয়ার, আর আপ স্ট্রিমে নৌকাটার গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে আমাকে বলেছে স্থির জলে তার গতিবেগ মানে নৌকার গতিবেগ। তাহলে বোটের গতিবেগ কি হয়? ডাউন স্ট্রিমে যে গতিবেগ তার সাথে আপ স্ট্রিমে যে গতিবেগ তার যোগফল করে 2 দিয়ে ভাগ। তাহলে 30 আর এখানে কত আছে? 10 ডিভাইডেড 2, 30 আর 10 হয়ে গেল 40, 40কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 20। তাহলে কারেক্ট অ্যান্সার নৌকার গতিবেগ আমার কত হবে? নৌকার গতিবেগ হবে 20 কিলোমিটার পার ঘন্টা, মানে কোনটা? 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর। আচ্ছা, এখান থেকে যদি তোমাকে বলতো স্রোতের গতিবেগ কত, তাহলে কি করে বের করতাম? স্রোত অথবা স্ট্রিমের গতিবেগ হয় ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2। ডাউন স্ট্রিমে গতিবেগ আছে 30 মাইনাস আপ স্ট্রিমে গতিবেগ আছে 10 ডিভাইডেড 2, 30 থেকে 10 বাদ দিলে হয় 20, 20/2 মানে কত? 10 কিলোমিটার পার ঘন্টা। এবার দেখো, নৌকার সাথে যখন আমি স্রোতের গতিবেগ যোগ করি তখন অনুকূল বেরোয়, 20 আর 10 30, যেটা আমার ফার্স্টে বলেছে। ওকে, আর নৌকার থেকে যদি স্রোতের গতিবেগ মাইনাস করি তাহলে প্রতিকূল বেরোয়, 20 থেকে 10 বাদ দিলে 10, যেটা এখানে দেওয়া আছে। তাহলে নৌকার গতিবেগ কত হয়ে গেল? 20 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের গতিবেগ কত হয়ে গেল? 10 কিলোমিটার পার ঘন্টা। ওকে, যদি কেউ একদম বেসিক থেকে অঙ্ক শিখতে চাও বা মোটামুটি তোমরা শিখেছো কিন্তু পুরোপুরি তোমরা অঙ্কের পুরো সিলেবাস তোমরা এক জায়গা থেকে কমপ্লিট করতে চাও, তো তাদের জন্য আমরা যোদ্ধা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করেছি। ব্যাচের প্রাইস 299, একদম তোমরা ফাউন্ডেশন ব্যাচ হিসাবে তোমরা বলতে পারো একদম মিনিমাম প্রাইসের মধ্যে আমরা ব্যাচটাকে কন্ডাক্ট করছি, ঠিক আছে।
এখানে তোমাদের বেসিক থেকে শুরু করে মানে বেসিক্যালি নাম্বার সিস্টেম থেকে শুরু করে পার্সেন্টেজ, প্রফিট লস, লসাগু গসাগু, রেশিও প্রপোর্শন, সব কিছু একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সের ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন, জিওমেট্রি, অ্যালজেব্রা, সমস্ত কিছু, সমস্ত ম্যাথের চ্যাপ্টার তোমাদের এই ব্যাচে তোমাদের কমপ্লিট করানো হবে। যেরকম তোমাদের কনসেপ্ট ক্লাস তোমরা লাইভ অ্যাটেন্ড করতে পারবা, মানে লাইভ কনসেপ্ট ক্লাস হবে, কোনো ডাউট হলে তোমরা সঙ্গে সঙ্গে ক্লিয়ার করতে পারবা। এছাড়াও তোমাদের এর মধ্যে এসএসসি, পিএসসি, রেলের সমস্ত এক্সাম রিলেটেড তোমাদের প্র্যাকটিস ক্লাসও করানো হবে। ঠিক আছে, ওটা রেগুলার বেসিস, উইকলি বেসিসে আর কি তোমাদের প্র্যাকটিসও হবে। আবার তোমাদের পরীক্ষার আগেও তোমাদের ভালো মতো তোমাদের প্র্যাকটিস করানো হবে। প্র্যাকটিস পিডিএফ, ক্লাস নোট, সবকিছু ক্লাস শেষ হওয়ার বা প্র্যাকটিস ক্লাস শেষ হওয়ার পরেই তোমরা পেয়ে যাবা। এখান থেকে ফ্রিতে তোমরা মক টেস্ট, সেকশনাল টেস্ট সব কিছু তোমরা এখান থেকে দিতে পারবা। ওকে, এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, ফার্স্ট পয়েন্টটা আমি কেন রেখেছি এটা, এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ মানে কি, কোন অ্যাপ্রোচে করলে আমাদের এক্সামে কম টাইম লাগবে সেই অ্যাপ্রোচও তোমাদের এখান থেকে শেখানো হবে। বেসিক্যালি দেখো, একটা অঙ্ক তোমাদের অনেকভাবে করা যায়, কিন্তু অনেকভাবে করলেই তো হবে না, কোনভাবে করলে আমাদের কোন অঙ্ক কোনভাবে করলে সব থেকে কম টাইম লাগবে সেটা আমাদের দেখতে হবে। অ্যাকুরেসির সাথে সাথে স্পিড আমাদের জন্য ম্যান্ডেটরি, সেরকম টাইম লিমিটও ম্যান্ডেটরি, মানে টাইমের মধ্যে আমাদের শেষ করতে হবে। তো সেরকম ভাবে অ্যাপ্রোচ তোমাদের এই ব্যাচ থেকে শেখানো হবে। এই ব্যাচটা তোমরা যদি নাও, তোমাদের এসএসসির পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। পিএসসির তোমরা যে কোনো পরীক্ষা দাও, এসএসসি গ্রুপ সি ডি হয়ে যাক, তোমাদের তারপরে ক্লার্কশিপ হয়ে যাক, মিসনেস হয়ে যাক, ডব্লিউবিসিএস হয়ে যাক, যে কোনো পিএসসির আন্ডারে যে পরীক্ষা হয় সেটা তোমরা যাই দাও সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। রেলের এনটিপিসি বলো, এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, এএলপি হোক, টেকনিশিয়ান হোক, যে কোনো রেলের এক্সামের সমস্ত ম্যাথ তোমাদের এই ব্যাচ থেকে করানো হবে। তো যদি কেউ ব্যাচটাকে নিতে চাও, তাহলে এই যে নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে 7384643318, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। ওকে, কোনো রকম ডাউট থাকলে আমাকে ওখানেই তুমি মেনশন করে জানাতে পারো। ওকে, তো থ্যাংক ইউ আজকের জন্য। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম।